আসসালামু আলাইকুম। নমস্কার সবাইকে। গুড মর্নিং। ভাবনা কাহারে বলে সুখী, যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী, ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়। আচ্ছা দেখুন, রবি ঠাকুরের এই গানেও প্রেমকে শুধু আবেগ হিসাবে দেখানো হয় নাই, বরং প্রেম আসলে কি তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। প্রেম কি আসলেই সুখের জিনিস, নাকি শুধুই যাতনাময়, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তো মজার বিষয় হলো, আমাদের 17th সেঞ্চুরির যে ইংরেজি কবি জন ডান এবং অ্যান্ড্রু মার্ভেল, তাদের কবিতায়ও প্রেমকে প্রচলিত রোমান্টিক দৃষ্টিভঙ্গিতে দেখা হয় নাই। তারা প্রেমকে ব্যাখ্যা করেছেন যুক্তি, দর্শন, বিজ্ঞান এবং গভীর চিন্তার মাধ্যমে। এই কারণেই মূলত তারা মেটাফিজিক্যাল পোয়েট নামে পরিচিত। মূলত এই দুইজন কবি হচ্ছেন মেটাফিজিক্যাল উইটস, মানে আমাদের যে 6জন মেটাফিজিক্যাল উইট আছে, তাদের মধ্যে এদেরকে ধরা হয় মাস্টার। মানে তারাই সবার পথিকৃৎ। মূলত জন ডানি হচ্ছেন সবার পথিকৃৎ। তো সবার প্রথমে আলোচনার শুরুতে আমরা একটু মেটাফিজিক্যাল পোয়েট্রিটা কি এই বিষয়ে আমরা জানবো। মেটাফিজিক্যাল পোয়েট্রিটা শুরু হয়েছিল আমাদের জ্যাকোবিয়ান পিরিয়ডে। জ্যাকোবিয়ান পিরিয়ডটা আমাদের হচ্ছে রেনেসার শেষ ভাগের সময়টাকে জ্যাকোবিয়ান পিরিয়ড হিসেবে অভিহিত করা হয়। আর ওটার টাইম স্প্যান হচ্ছে 1603 থেকে 1625। তো মেটাফিজিক্যাল পোয়েট্রি সম্পর্কে আমি একটু গল্পের মতো করে বলবো, মানে ওইটা কিভাবে হলো, মানে কোত্থেকে আসলো, এই যে টার্মটা এটা কোত্থেকে আসলো, কে প্রথম এটা আবিষ্কার করলো, এই যে এটা একটা টার্ম, এটা যে মেটাফিজিক্যাল পোয়েট্রি বা এটার কাহিনীটা আসলে কি। তারপরে আমরা জর্ডান এবং অ্যান্ড্রু মার্ভেলের কবিতায় যাব। তো মেটাফিজিক্যাল পোয়েট্রিটা রেনেসাঁ যুগের সৃষ্টি, আর এই টার্মটা সর্বপ্রথম ব্যবহার করেছিলেন আমাদের জন ড্রাইডেন। ঠিক আছে, জন ড্রাইডেন আমাদের সর্বপ্রথম মেটাফিজিক্যাল পোয়েট্রিটা ব্যবহার করেছিলেন। তো উনি জন ডানকে উল্লেখ করে উনি এইভাবে বলেছিলেন যে হি এফেক্টস দ্য মেটাফিজিক্স। এই মেটাফিজিক্যাল বিষয়টা আসলে কি, মেটা দিয়ে বোঝানো হয়েছে বিয়ন্ড, আর ফিজিক্যাল বিষয় তো আপনারা বোঝেনি, মানে শারীরিক বিষয়, মানে সামথিং দ্যাট ইজ বিয়ন্ড ফিজিক্যাল, মানে যেটা শারীরিক বিষয়ের ঊর্ধ্বে, যেটা শারীরিক বিষয়াশয়ের সম্পর্কিত না, মানে আমরা যেটাকে আধ্যাত্মিকতা বলি ইংরেজি সাহিত্যে, ওইটাকেই বলা হয়েছে মেটাফিজিক্যাল পোয়েট্রি। তো সর্বপ্রথম এই টার্মটা কয়েন করেন মানে উল্লেখ করেন জন ড্রাইডেন। ঠিক আছে, আর পরবর্তীতে স্যামুয়েল জনসন তার লাইফস অফ দ্য মোস্ট এমিনেন্ট ইংলিশ পোয়েটস বইয়ে, মানে এই বইটার নাম আপনাদের মনে রাখতে হবে না, সেজন্য আমি স্লাইডে রাখি নাই। এই বইয়ে উনি বলেছেন যে জর্ডান বা তার অনুসারীদেরকে মেটাফিজিক্যাল পোয়েটস হিসেবে উনি সম্বোধন করেছেন। তো মেটাফিজিক্যাল পোয়েট কারা কারা: জর্ডান, অ্যান্ড্রু মার্ভেল, হেনরি ভোগান, জর্জ হারবার্ট, টমাস ক্যারিউ, রিচার্ড ক্রেশিউ, আব্রাহাম কাউলি, এই কয়জন। ঠিক আছে, তো আমরা বিসিএস এর জন্য আমাদের সবাইকে পড়ার আমাদের দরকার নেই, আমরা 4-5 জনকে পড়বো, এর মধ্যে 2জনকে আমরা আজকে পড়বো। আর জন ডানকে বলা হয় দ্য ফাউন্ডার অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি। তো এই যে একটা টার্ম মেটাফিজিক্যাল পোয়েট্রি, এই টার্মটাকে আসলে প্রশংসা অর্থে ব্যবহার করা হয়নি, বরং সমালোচনা অর্থে ব্যবহার করা হয়েছিল এভাবে যে মোস্ট হেটেরোজেনিয়াস আইডিয়াস আর ইয়গড বাই ভাইলেন্স টুগেদার। এই যে এই লাইনটা দেখেন, মোস্ট হেটেরোজেনিয়াস আইডিয়াস আর ইয়গড বাই ভাইলেন্স টুগেদার। এখন এই কথাটার অর্থ কি?
এই কথাটার অর্থ হচ্ছে হেটেরোজিনিয়াস মানে হচ্ছে একদম ভিন্নার্থক কিছু, ভিন্নার্থক আইডিয়া, মানে যে আইডিয়াগুলোর পারস্পরিক কোনো মিলই নাই, এমন কিছু আইডিয়াকে আর ইয়গড মানে একত্র করা হয়েছে, একত্রে কি করা হয়েছে, একত্রে মেশানো হয়েছে বা একত্রে তুলনা দেখানো হয়েছে বাই ভাইলেন্স টুগেদার। ভাইলেন্স তো আমরা বুঝি, ভাইলেন্সের আসলে বাংলার দরকার নাই, মানে ভাইলেন্স করে দুইটা বা কিছু ভিন্নাত্মক আইডিয়াকে একসাথে মেশানো হয়েছে যেগুলোর আসলে কোনো মিলই নাই। এটাকে স্যামুয়েল জনসন সমালোচনা করেছেন, পজিটিভ না নেগেটিভ সমালোচনা, যে এগুলা তো আসলে এগুলার কোনো মানেই নেই। যে জর্ডান উনি কি করছেন, উনি উনার কবিতায় কোনো নির্দিষ্ট জিনিস নিয়ে কবিতা না বলে একদম যেটার সাথে যেটার কোনো মিলই খায় না সেগুলো নিয়ে উনি আলোচনা করছেন। যেমন কবিতার মধ্যে উনি প্রেম, সায়েন্স, লিটারেচার, তারপরে দর্শন সবকিছুকে একসাথে নিয়ে আসছেন যেগুলোর কোনো মানেই হয় না। এবং এই যে ধারণাটা, এটা কিন্তু জর্ডানই প্রথম শুরু করেছিলেন। তাইলে যদি বলে ফাউন্ডার অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি, তাইলে আমরা বলবো জর্ডানের নাম, ফাউন্ডার অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি। কিন্তু যদি বলে যে মেটাফিজিক্যাল পোয়েট্রি কথাটি সর্বপ্রথম কে প্রয়োগ করছে, তাইলে জর্ডান। জর্ডান যদি না থাকে তাইলে আমরা বলবো স্যামুয়েল জনসন। কিন্তু অবশ্যই আমরা যদি দুইজনেরই নাম থাকে তাইলে আমরা আগে জর্ডানের নাম বলবো। তারপরে দেখেন আহ টিএস ইলিয়ট। টিএস ইলিয়ট উনারই যুক্তি খণ্ডন করার জন্য, মানে আহ জনসন যে একটা যুক্তি দিছেন যে এরা কি করে উল্টাপাল্টা জিনিসকে একসাথে তুলনা করে, এই যুক্তিটা খণ্ডন করার জন্য মেটাফিজিক্যাল পোয়েটস নিয়ে একটা বই লিখছেন আমাদের টিএস ইলিয়ট। ঠিক আছে, উনি হচ্ছেন মডার্ন যুগের কবি টিএস ইলিয়ট, আমরা সামনে পড়বো। তো উনি কি করছে, জনসনেরই একটা কবিতা ভ্যানিটি অফ হিউম্যান উইশেস, ওইখান থেকেই একটা কবিতার লাইন তুলে জনসনকে দেখাইছেন যে দেখেন এই বিষয়টা কবিতার মধ্যে খুবই যে একদম মানে রেয়ার এমন না, আপনি নিজেও আপনার কবিতায় এইরকম বিষয় আপনি ব্যবহার করেছেন। তো এই হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রির কাহিনী। তো মেটাফিজিক্যাল পোয়েট্রির কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে নির্দিষ্ট। প্রথমটা হচ্ছে আমাদের কনসেন্ট্রেশন, যে এই ধরনের কবিতায় কোনো ডাইগ্রেশন বা তর্ক বিতর্ক থাকে না, একটা আইডিয়া নিয়ে কথা বলা হয় আর ওই আইডিয়াকে বিভিন্ন রূপকের মাধ্যমে বা বিভিন্ন তুলনার মাধ্যমে, যেগুলোর আসলে কোনো ইয়েই হয় না, মানে তুলনা করার বিষয়ই না, আমাদের মতো সাধারণ মানুষ আমরা ভাবতেও পারবো না যে এগুলো দিয়েও আসলে তুলনা বোঝানো যায়, ওইগুলো ব্যবহার করেছেন। তো এই ধরনের তুলনাকে বলা হয়েছে কনসিট। ঠিক আছে, ইউজ অফ কনসিটস। কনসিট হচ্ছে এক্সটেন্ডেড মেটাফর। মেটাফর আর সিমিলি আপনারা কি বোঝেন তো, নাকি এখন শর্টলি একটু বলবো? আচ্ছা, মেটাফর আশা করি আপনারা বোঝেন, এখন আর ওইদিকে না যাচ্ছি। তো এক্সটেন্ডেড মেটাফর যেটা, মানে আহ, এমন তুলনা যেটা মানে হয়ই না, যেটা খাটেই না, এই ধরনের তুলনা করা হয় মেটাফিজিক্যাল পোয়েট্রিতে, ওইটাকে বলা হয় কনসিট। তারপরে অ্যাব্রাপ্ট বিগিনিং, এখানে যে শুরু হয়, সূত্রপাতটা হয় হুট করেই একটা কাহিনী। ধরেন একটা গল্প যদি থাকে, ওইটার তো একটা আগামাথা থাকবে তাই না, একটা শুরু থাকবে তাই না, কিন্তু দেখা যায় মেটাফিজিক্যাল পোয়েট্রিতে হুট করে একটা জায়গা থেকে কিভাবে যেন শুরু করে ফেলে, মানে কোনো ইয়া দেয় না, মানে কোনো সূচনা নাই, ইন্ট্রোডাকশন নাই, হুট করেই শুরু করে ফেলে। তারপরে অ্যাবস্ট্রাক্ট থিম থাকবে, আহ বিমূর্ত কোনো ধারণা থাকবে। আর একটা হচ্ছে কলোকুয়ালিজম। কলোকুয়ালিজম মানে হচ্ছে কোনো নির্দিষ্ট একটা অঞ্চলের কোনো বিষয় বা কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের ভাষা, ওই অঞ্চলের কোনো ঘটনা, এই বিষয়টাকে বলে কলোকুয়ালিজম। তো এগুলো হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রির বৈশিষ্ট্য, যেটা সাধারণ পোয়েট্রি থেকে একটু আলাদা। তো আমরা এতক্ষণ মেটাফিজিক্যাল পোয়েট্রির কিছু বৈশিষ্ট্য পড়লাম, যেহেতু আজকে আমাদের যে 5টা কবিতা আমরা পড়বো, এই 5টা কবিতাই কিন্তু মেটাফিজিক্যাল পোয়েট্রির অন্তর্ভুক্ত, তাই আমরা একটু মেটাফিজিক্যাল পোয়েট্রি সম্পর্কে জেনে নিলাম। তো আমাদের প্রথম কবিতা হচ্ছে দ্য সানরাইজিং, তারপরে দ্য ক্যানোনাইজেশন, তারপরে এ ভ্যালেডিকশন ফরবিডিং মার্নিং, এই 3টা হচ্ছে জর্ডানের কবিতা। তারপরে অ্যান্ড্রু মার্ভেলের হচ্ছে 2টা, টু হিজ কোয়েমিস্ট্রেস আর দ্য ডেফিনিশন অফ লাভ। আচ্ছা, এখন আমরা
দা জন ডান সম্পর্কে একটু জানি। জন ডান হচ্ছে ফাদার অফ মেটাফিজিক্যাল পোয়েটস, ফাদার অথবা ফাউন্ডার, দুইটাই যদি যে কোনো একটা আসে আমরা জর্ডান দিব। জর্ডানকে বলা হয় ফাদার অফ মেটাফিজিক্যাল পোয়েটস। এই যে পোয়েট্রির যে ধারাটা ওইটা উনি আগে সূত্রপাত করেছেন, তারপরে বাকিরা উনাকে অনুসরণ করেছেন। তাকে বলা হয় পোয়েট অফ লাভ, পোয়েট অফ রিলিজিয়ন। আচ্ছা, এই যে দেখেন দ্য সানরাইজিং কবিতা, তো সানরাইজিং কবিতার মেইন থিমটাই হচ্ছে, আচ্ছা ভাইয়া মার্ক করলে ভালো হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন আমরা তো চলে আসছি কবিতার ইয়াতে, আমরা এখন পড়ি। সানরাইজিং কবিতাটা মূলত কি, কবি আর কবির প্রেমিকা, ঠিক আছে, কবি আর কবির প্রেমিকা অথবা ওয়াইফ, ওনাদের যে পার্সোনাল বেড চেম্বার, ওইখানে ওনারা ওনাদের পার্সোনাল মুহূর্ত উপভোগ করছিলেন। তখন জানালার ফাঁক দিয়ে সূর্য এসে উঁকি মেরে ওনাদেরকে ডিস্টার্ব করছিল, যার কারণে কবি বিরক্ত হয়ে সূর্যকে গালাগাল দিচ্ছেন। এই হচ্ছে সানরাইজিং কবিতার মেইন থিমটা। ঠিক আছে, তো আমরা সানরাইজিং কবিতাটা ছোটই, আমরা একটু কবিতাটা পড়বো আজকে। দেখি, দেখেন বলছে, বিজি ওল্ড ফুল আনরুলি সান। হ্যাঁ, সরি সরি, বিজি ওল্ড ফুল আনরুলি সান, হোয়াই ডাজ দাও দাস। সূর্যকে বলতেছে, বৃদ্ধ বোকা, ব্যস্ত মানে তুমি ব্যস্ত, বৃদ্ধ বোকা, আনরুলি সান, আনরুলি মানে অবাধ্য। কিরে ভাই তুমি এত অবাধ্য কেন, তুমি কেন এসব করতেছো আমাদের সাথে, হোয়াই ডাজ দাও দাস, তুমি কেন এসব করতেছো আমাদের সাথে, আমরা এত শান্তিতে আমাদের রুমে আমরা ঘুমাচ্ছিলাম, আমরা প্রেম করছিলাম, তুমি কেন এসে আমাদেরকে ডিস্টার্ব করলা। মানে কবির ঔদ্ধত্য দেখেন, সূর্যকে গালাগাল দিচ্ছে, কি পরিমাণ সাহস ওনার। তো সূর্যকে সম্বোধন করেছেন বিজি ওল্ড ফুল, বোকা, বৃদ্ধ বোকা। থ্রু উইন্ডোজ এন্ড থ্রু কার্টেন্স কলোনাস, মানে জানালার ফাঁক দিয়ে, পর্দার ইয়ে দিয়ে তুমি কেন আমাদেরকে ডাকতেছো। মাস টু দাই মোশনস লাভার সিজনস রান, তুমি কিভাবে ভাবলে যে তোমার গতি অনুযায়ী লাভার্স মানে আমরা, আমাদের যে সিজন ওইটা চলবে, তোমার মতো করে আমরা চলবো, তুমি এটা কিভাবে ভাবলে, তোমার এত সাহস কিভাবে, তুমি কিভাবে ভাবলে যে তোমার মোশন অনুযায়ী আমরা চলবো। সসি প্যাডান্টিক রেচ, দেখেন আবার গালাগাল দিচ্ছে, সসি প্যাডান্টিক রেচ। হ্যাঁ, গো চাইল্ড, যাও গিয়ে গালাগাল দাও। সসি বলতে আহ মানে একটা ডিসরেসপেক্টফুল একটা গালাগাল গালাগাল দিচ্ছে, যে প্যাডান্টিক মানে কঠোর, আর রেচ বলতে বোঝানো হয়েছে যে তুচ্ছ, তুমি তুচ্ছ, এত এত কঠোর, তুমি তুচ্ছ। গো চাইল্ড, যাও গিয়ে গালাগাল দাও। লেট স্কুল বয়েজ, স্কুল বয়েজদেরকে যারা স্কুলে যাইতে দেরি করে, এন্ড সাওয়ার প্রেন্টিসেস, প্রেন্টিসেস মানে এখানে যে অ্যাপ্রেন্টিস যেটা শিক্ষানবিশ, ওইটাকেই এখানে প্রেন্টিসেস বলছে, তাদেরকে যে গালাগাল দাও। গো টেল কোর্ট হান্টসম্যান, শিকারীদেরকে, যাও আহ শিকারীদেরকে গিয়ে বলো, দ্যাট কিং উইল রাইড, যে রাজা এখন শিকারে বের হবেন, যাও তাদেরকে গিয়ে ডাকাডাকি করো। কল কান্ট্রি অ্যান্ডস টু হারভেস্ট অফিসেস, পিঁপড়াদেরকে গিয়ে ডাকাডাকি করো, যাতে তারা ফসলের ইয়েতে মানে হারভেস্ট অফিস বলছে আর কি, যে তোমরা গিয়ে যে তোমাদের শস্য সংগ্রহ করো। আমাদেরকে কেন ডাকাডাকি করতেছো, আমরা তোমার কি ক্ষতি করলাম, তুমি যে ওই স্কুল বয়, তারপরে অ্যাপ্রেন্টিস, তারপরে হ্যান্ডসম্যান, তাদেরকে গিয়ে ডাকাডাকি করো। তারপরে দেখেন যে লাইনটা, লাভ অল অ্যালাইক, নো সিজন নোজ নর ক্লাইম, নর আওয়ার্স ডেজ মান্থস হুইচ আর দ্য রেক্স অফ টাইম। এইখানে বলছে যে প্রেম কোনো ঋতু, সময় বা ঘড়ির নিয়ম মানে না। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো একটা লাইন। এটা দিয়ে বলতে পারে যে এটা কোন কবিতার বা এটা কোন কবি লিখেছেন। তো আমরা আবার পড়ি, লাভ অল অ্যালাইক মানে ভালোবাসা সবসময় একরকম। নো সিজন নোজ নর ক্লাইম, সিজন মানে না, ক্লাইমেট মানে না, নর আওয়ার্স ডেজ মান্থস, ঘন্টা মাস এগুলার হিসাব রাখে না। হুইচ আর দ্য রেক্স অফ টাইম, যেটা সময়ের ছেঁড়া কাপড়ের মতো। Thy beams so reverent and strong, why dost thou think? তুমি কি মনে করো তোমার আলোকে, তুমি কি মনে করো তুমি সবচেয়ে শক্তিশালী, তোমার আলোই সবচেয়ে শক্তিশালী।
তুমি কি মনে করো নিজেকে? আই কুড এক্লিপস এন্ড ক্লাউড দেম উইথ এ উইং। আমি তোমার এই যে আলো, তুমি যে মনে করো এত শক্তিশালী, মানে চোখের পলকে আমি উড়াই ফেলতে পারি। তোমার এই আলোকে আমি চোখের পলকে শেষ করে ফেলতে পারি। বাট দ্যাট আই উড নট লজ হার সাইট সো লং। দেখেন কি অবস্থা, মানে এই যে চোখের একটা উইঙ্কের সাহায্যে যে কবি সূর্যকে উড়ায় ফেলতে যাচ্ছেন, ওই সময়টুকুও উনি উনার প্রিয়তমার থেকে উনি উনার চোখটা সরাতে রাজি না। ঠিক আছে, মানে ওই সময়টুকু উনি চোখ সরাতে রাজি না উনার প্রিয়তমার থেকে। ইফ হার আইজ হ্যাভ নট ব্লাইন্ডেড থাইন। কি ব্যাপার, আমার প্রিয়তমার চোখ কি এখনো তোমাকে অন্ধ করে দেয় নাই? মানে কি পরিমাণ এখানে, মানে কি পরিমাণ এক্সটেন্ডেড মেটাফোরের ইউজ দেখেন। উনি বলতেছে যে উনার প্রিয়তমার চোখ নাকি সূর্যকে অন্ধ করে দেবে, এতই পাওয়ারফুল উনার প্রিয়তমার চোখ। ইফ হার আইজ হ্যাভ নট ব্লাইন্ডেড থাইন, লুক and tomorrow late tell me whether both India's of spice and mine be where thou leftest them or lie here with me. এখনো যদি আমার প্রিয়তমার চোখ তোমাকে অন্ধ করে না থাকে, দেখো তুমি কালকে গিয়ে একবার দেখে আসো। এই যে এখানে ইন্ডিয়ার কথা বলছে, এখানে আসলে ভারত যে আমাদের পার্শ্ববর্তী দেশ, ওই ইন্ডিয়ার কথা বলে নাই, এটা ওয়েস্ট ইন্ডিজের কথা বলছে। আহ ইন্ডিজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আর একটা হচ্ছে নর্থ ইন্ডিজ, মেবি না, সরি, ইস্ট ইন্ডিজ। একটা ইস্ট ইন্ডিজ আর একটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। আচ্ছা, একটা ইস্ট ইন্ডিজ হচ্ছে স্পাইস মানে মশলার জন্য বিখ্যাত, ইস্ট ইন্ডিজটা। আর ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে স্বর্ণ, রৌপ্য বা বিভিন্ন খনির জন্য বিখ্যাত আর কি। তো বলছে হোয়ার বোথ ইন্ডিজ অফ স্পাইস এন্ড মাইন, যে তুমি যে একবার দেখে আসো যে ইন্ডিয়ার যে স্পাইস এবং মাইন মানে যে খনিজ সম্পদ, এরা কি আমার প্রিয়তমার থেকে দামি নাকি? সবচেয়ে দামি জিনিস যেটা, ওইটা আমার পাশে শুয়ে আছে, অর লাই হেয়ার উইথ মি, আমার পাশে শুয়ে আছে। সবচেয়ে দামি জিনিসটা আমার পাশে শুয়ে আছে। মার্ক করাটা ঝামেলা। আচ্ছা, এখন দেখেন প্রিয়তমাকে উনি কিভাবে তুলনাটা করছে। এই ব্যাপারটাই হচ্ছে কনসিট, যেটা মেটাফিজিক্যাল পোয়েট্রিতে হয়ে থাকে, যে ইন্ডিয়ার যে স্পাইস, তারপরে মূল্যবান খনিজ, এগুলোর সাথে উনি উনার প্রিয়তমার তুলনা করছে, এর থেকেও নাকি উনার প্রিয়তমা দামি। আস্ক ফর দোজ কিংস হুম দাও সো ইয়েস্টারডে। যাও সেই রাজাদেরকে জিজ্ঞেস করো যাদেরকে তুমি কালকে দেখেছিলে, এন্ড দাও শ্যাল্ট হেয়ার অল হেয়ার ইন ওয়ান ব্যাড লে। তুমি যেই রাজাদেরকে গতকালকে দেখেছিলে, হ্যাঁ, যাও তুমি তাদেরকে গিয়ে একবার দেখে আসো এবং দেখো সব রাজা, সব রাজার চেয়ে দামি যে সে আমার কাছে এই আমার বিছানায় শুয়ে আছে। এই যে এখানে আমি মার্ক করছি রেড কালার দিয়ে, শি ইজ অল স্টেটস এন্ড অল প্রিন্সেস, আই নাথিং এলস ইজ। দেখেন মানুষ যখন প্রেম করে তখন কি মনে হয়, যে আমার যে প্রিয়তমা সেই সবকিছু, সেই মনে হয় সবচেয়ে দামি, আমার দুনিয়ায় আর কিছু চাই না, তাই না? খালি আমার প্রিয়তমাকে পাইলেই হবে, সেই হচ্ছে সবচেয়ে দামি। ঠিক আছে, তো এখানে উনি এটাই বলছে, শি ইজ অল স্টেটস এন্ড অল প্রিন্সেস, আই নাথিং এলস। সেই সব রাজ্য, সেই সাত রাজার ধন মানিক রতন এবং সেই সব রাজ্যের রাজকুমারী, আর আমি কিছুই না। প্রিন্সেস ডু বাট প্লে আস কম্পেয়ার্ড টু দিস, অল অনার্স মিমিক, অল ওয়েলথ অ্যালকেমি। দেখেন এখানে কি বলছে, যে রাজকুমারীরা বা রাজকুমাররা, রাজারা যা করে, বাট প্লেয়ার্স মানে কি করে, আমাদেরকে নকল করে। প্লে দিয়ে বুঝাইছে যে আমরা যেটা করি আমাদেরকে নকল করে, এই যে মিমিক, ঠিক আছে, আমাদের মতো নাটক করে, আমাদের মতো তুলনা করে নাটক করে, মানে বলছে যে আমরাই সর্বশ্রেষ্ঠ। এই রাজা রানী রাজকুমারী রাজকুমার এরা তো আমাদের দেখে নাটক করে, তাই না? দাও সান, দাও বলতে আসলে এখানে বলছে যে বুঝাইছে যে তুমি, ঠিক আছে, এটা তো অনেক আগের ইংরেজি, জ্যাকোবিয়ান পিরিয়ডের ইংরেজি। তখনকার ইংরেজি এরকম ছিল, একটু মানে কম বোধগম্য আর কি। দাও সান আর্ট হাফ এজ হ্যাপি এজ উই, ইন দ্যাট দ্য ওয়ার্ল্ডস কন্ট্রাক্টেড দাস। বলছে যে তুমি সূর্য
মানে তুমি আমাদের অর্ধেক হ্যাপি, মানে আমাদের মতো হ্যাপি তুমি হইতে পারবে না, বা কেউ আমাদের মতো হ্যাপি হইতে পারবে না। এই পৃথিবীর যারা আছে, সূর্য তুমি আমাদের অর্ধেক হ্যাপি, মানে আমরা যতটুকু হ্যাপি আমাদের অর্ধেক হ্যাপি। Thine age asks ease, and since their duties be so warm to warm the world, theirs done is warming us. আর তোমার বয়স হয়েছে ভাই, তুমি বুড়া হয়ে গেছো, তুমি এখন কেন আসছো আমাদেরকে তুমি জ্বালাইতে? তুমি তো এখন বুড়া হয়ে গেছো, তাই না? দাইন এজ আস্ক ইজ, তোমার যে বয়স, এই বয়সটা মানে ইজ করার বয়স, মানে আরাম করার বয়স। তোমার এই বয়সটা এই আমাদেরকে ডিস্টার্ব করার বয়স না, তুমি আসছো এখানে আমাদেরকে বিরক্ত করতে। তোমার যে ডিউটি টু ওয়ার্ম দ্য ওয়ার্ল্ড, দেয়ার্স ডান্স ইন ওয়ার্মিং আস, ঠিক আছে? মানে এই যে তুমি আমাদেরকে আসছো কি করতে? ওয়ার্ম করতে। শাইন হেয়ার টু আস এন্ড দাও ওয়ার্ট এভরিওয়ার এভরিওয়ার, তুমি আমাদেরকে শাইন দিতে আসছো এবং তোমার যে আর্ট ওটাকে সব জায়গায় ছড়াইতে আসছো, কিন্তু দিস ব্যাড দাই সেন্টার ইজ, এই যে বিছানাটা, এই বিছানাটাই হচ্ছে তোমার সেন্টার। মানে দেখেন কবি, উনার যে বিছানা, উনার আর উনার প্রিয়তমার যে বিছানা, এই বিছানাটাকে উনি বলছেন পুরো পৃথিবী। উনাদের বিছানাকে, উনাদের যে শয়নকক্ষ, ওইটাকে উনি পুরো পৃথিবীর সাথে তুলনা করছেন। ঠিক আছে? তো এই কবিতাটি একটু ছোট ছিল, সেই কারণে আমরা একটু পড়লাম, লাইন বাই লাইন পড়লাম। তো আমরা সামারিটা পড়বো। তো ওইখান থেকে একটু ইম্পর্টেন্ট কোটেশন আমরা দেখি। শি ইজ অল স্টেটস এন্ড অল প্রিন্সেস, আই নাথিং এলস, মানে সেই সবকিছু, সব রাজ্য, সব রাজকুমারী, আমি কিছুই না। তারপরে লাভ অল অ্যালাইক, নো সিজন নোজ নর ক্লাইম নর আওয়ার্স ডেজ মান্থস, হুইচ আর দ্য রেক্স অফ টাইম। আর কবিতায় উনি দেখেন ওনার আর ওনার প্রেয়সীর যে শয়নকক্ষকে উনি পুরো পৃথিবীর সাথে তুলনা করেছেন। উনি বলেছেন যে পুরো পৃথিবীর কেন্দ্র এটা। আর সূর্যকে ডেকে বলেছেন তোমার কাজ যখন পৃথিবীকে উষ্ণতা দেয়া, তো আমাদের উষ্ণতা দেয়াতেই তোমার সেই কাজ পূর্ণ হয়ে গেছে। পুরো পৃথিবীকে যে তোমার একটা ওয়ার্ম করার কাজটা, এই যে তুমি এসে আমাদেরকে ওয়ার্ম করতেছো, এই তোমার কাজটা এখানে ফুলফিল হয়ে গেছে, কারণ পুরো পৃথিবীটাই আমাদের মাঝে সংকুচিত হয়ে রয়েছে। মানে উনি ওনার আর ওনার প্রেমিকার যে ভালোবাসাটা, ওইটাকে কিভাবে গ্লোরিফাই করেছেন দেখেন, যে উনার আর উনার প্রেমিকার যে ভালোবাসা, ওইখানেই পৃথিবীর সমস্ত ভালোবাসা সমাহিত। আমাদের আলো দিলেই তোমার সর্বত্র আলো দেয়া হবে। আমাদের এই বিছানা তোমার কেন্দ্র, আর ঘরের দেয়ালগুলো হলো তোমার অক্ষরেখা। এই যে বলছে শাইন টু আস এন্ড দাও আর্ট এভরিওয়্যার, দেস বেয়ার্স দাই সেন্টার ইজ, দেস ওয়ালস দাই স্পেয়ার। আচ্ছা, ইয়া বলছেন, সুমাইয়া আপু বলছেন যে ড্রাইডেন মেটাফিজিক্যাল সম্পর্কে কোনো ধারণা দেননি, কারণ তিনি নিও ক্লাসিক্যাল পোয়েট ছিলেন। ডানের এই টাইপের কবিতা লেখা শুরু করলো। আচ্ছা আপু, উনি তো নিও ক্লাসিক্যাল পোয়েট ছিলেন, ঠিক আছে, কিন্তু উনি নাকি, মানে আমি ওটা কোন বইতে, ওই যে দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ওইখানে আমি এই কথাটার উল্লেখ পাইছি, যে উনি কোথায় এবং কোন বইতে দ্য মেটাফিজিক্যাল এই কথাটা উনি উল্লেখ করেছেন। ঠিক আছে, ওইটা আমি ওইখানেই পেয়েছিলাম আর কি। তো ঠিক আছে, এখানে যখন একটা প্রবলেম অ্যারাইজ করছে, ওইটা আমি আরেকবার দেখবো। তারপরে আমি আরেকটা চাকরির বইও পাইছি এই বিষয়টা। ঠিক আছে, সাল্লুর কাছে এসি সব, হ্যাঁ। আচ্ছা, তারপরে আমাদের নেক্সট কবিতা হচ্ছে দ্য ক্যানোনাইজেশন। দ্য ক্যানোনাইজেশন, ক্যানোনাইজেশন ব্যাপারটা কি? ক্যানোনাইজেশন ব্যাপারটা হচ্ছে যে খ্রিস্টান ধর্মে যে ইয়ারা, মানে চার্চে যে ইয়ারা সেইন্টরা, তো সেইন্টরা তো কি থাকে, ওরা তো আর সেইন্ট হয়ে জন্ম নেয় না, তাই না? ওরা আমাদের মতোই সাধারণ মানুষ হয়ে জন্ম নেয়। তো ওদের সেইন্ট হওয়ার যে প্রক্রিয়াটা, একটা ধর্মীয় একটা প্রক্রিয়া, ওই ব্যাপারটাকে বলা হয় ক্যানোনাইজেশন। আর ক্যানন হচ্ছে একটা ধর্মীয় গ্রন্থ। তো কবিতার প্রথম লাইনেই আছে ফর গড সেক হোল্ড ইউর টাং এন্ড লেট মি লাভ। আচ্ছা এখন বলেন, এই এই লাইনটা কিসের সাথে মিলে? ফর গড সেক হোল্ড ইউর টাং এন্ড লেট মি লাভ, এটা কিসের সাথে মিলে বলেন? আমি কোনো হিন্ট দিচ্ছি না, আপনারা পারবেন। ইয়েস, রবীন্দ্রনাথের শেষের কবিতা, দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসিবারে আমাকে দে অবসর। রবীন্দ্রনাথ মনে হয় জন ডানের কবিতা পড়েই উনি উৎসাহ পেয়েছিলেন। মূলত আমাদের যে বাঙালি বা বাংলা সাহিত্যের যে যারা কবি, উনারা কিন্তু ইংরেজি সাহিত্য পড়তেন, তাই না?
ওই যে বনলতা সেন, তারপরে নো সেকেন্ড ট্রয়, হ্যাঁ, এইগুলা থেকে তো আসলে ওনারা কবিতা ইয়ে করতেন, মানে ধারণা নিতেন, কবিতার থিম ওনারা নিতেন। তো ক্যানোনাইজেশন কবিতাটা 5টা স্ট্যানজা নিয়ে গঠিত। আর এটা কবিতার মূল থিম হচ্ছে যে কবি এই কবিতায় ওনার প্রেমকে এত উঁচু মর্যাদা দিয়েছেন যে প্রেমিক প্রেমিকাকে উনি সেন্ট হিসেবে ঘোষণা দিয়েছেন, মানে ওরা ক্যানোনাইজড, প্রেমটা এতটাই পবিত্র, ওরা ক্যানোনাইজড বা হয়ে গেছে, মানে সেন্টরা যেভাবে ক্যানোনাইজড হয়ে সেন্ট হয়, প্রেমিক প্রেমিকার প্রেমকে উনি ক্যানোনাইজড বলেছেন। আর এখানে উনি বলেছেন যে আমার প্রেমকে শান্তিতে থাকতে দাও। মেন থিমটা এটাই যে আমাদের প্রেম তো কারোর ক্ষতি করে না, কারোর ক্ষতি করছে না, তাই না? আমরা আমাদের প্রেম করব, তো আমাদের প্রেম নিয়ে তুমি এত মাথা ঘামাইও না। তো আমরা একটু একটু পড়ি, একটু ধারণা নেই। ফর গড সেক, হোল্ড ইউর টাং এন্ড লেট মি লাভ। ঈশ্বরের দোহাই, তুমি তোমার মুখটা বন্ধ রাখো এবং আমাদেরকে ভালোবাসতে দাও। Or chide my palsy, or my gout, my 5 gray hairs, or ruined fortune flout. পালসি মানে ওই যে প্যারালাইসিসের যে ব্যাপারটা, ওইটাকে পালসি বলছে। গাউট মানে ওই যে শরীরের যে ব্যথা, যে ওইগুলাকে বলছে। আমার যে শরীরের যে এই যে প্যারালাইজ হয়েছে, আমার যে শরীরে বার্ধক্য, আমার শরীরের যে অসুস্থতা, আমার দারিদ্র, আমার চুল পেকে গেছে, ওইগুলাকে নিয়ে কথা বলো। উইথ ওয়েলথ ইউর স্টেট, ইউ মাইন্ড উইথ আর্টস ইমপ্রুভ। টেক ইউ এ কোর্স, গেট ইউ এ প্লেস, অবজার্ভ হিজ অনার অর হিজ গ্রেস, or the king's real or his stamped face. Contemplate what you will approve, so you will let me love. তুমি আমার প্রেম নিয়ে কোনো প্রশ্ন তুলো না প্লিজ। তুমি চাইলে ওই রাজদরবারে যে চাকরি করো, তুমি সম্পদ অর্জন করো, তুমি সম্মান, আহ কিভাবে তুমি সম্মান পাইতে পারো, তুমি তোমার কিভাবে পদ পাইতে পারো, ওই চিন্তা করো, কিন্তু আল্লাহর ওয়াস্তে আমার প্রেমটা আমাকে করতে দাও, আমার প্রেম নিয়ে তুমি এত মাথা ঘামায় না। তারপর দেখেন বলছে, এলাস এলাস, হুজ ইনজুর্ড বাই মাই লাইফ। হায় হায়, আমার প্রেম কার এমন কি ক্ষতি করছে? হু ইজ ইনজুর্ড, কে ক্ষতিগ্রস্ত হয়েছে, কার এমন কি হয়ে গেছে আমার ভালোবাসা দ্বারা? হোয়াট মার্চেন্ট শিপস হ্যাভ মাই সাইডস ড্রাউন্স। কোন বণিকের জাহাজ ডুবাইছে রে ভাই আমার ভালোবাসা? কোন বণিকের কোন ক্ষতি করছে, কার জাহাজ ডুবাইছে? এই যে দেখেন, এই যে লাইনটা, এটা আমি রেড মার্ক করি নাই, ভুলে গেছি। এই যে এতটুক, এটা গুরুত্বপূর্ণ। হোয়াট মার্চেন্ট শিপ হ্যাভ মাই সাইডস ড্রাউন্স। আমার ভালোবাসা কার জাহাজ ডুবাইছে? হু সেজ মাই টিয়ার্স হ্যাভ ওভারফ্লোড হিজ গ্রাউন্ড। কার উঠান আমার চোখের জল ডুবাইছে? এই যে আমি আমার প্রেমিকার জন্য এত কান্নাকাটি করি, আমার চোখের জল কার উঠান ডুবাইছে? কার উঠানে বন্যা নিয়ে আসছে? বলো তো, কে এমন ক্ষতিগ্রস্ত হয়েছে যে আমার প্রেম নিয়ে কার এত মাথা ব্যথা? আসলেই তো একটু প্রেম টেম কেউ কিছু শুনলেই লোকজনের কথাবার্তা শুরু হয়ে যায়, মাথা ব্যথা শুরু হয়ে যায়, লোকজন শান্তি মতো একটু প্রেমও করতে পারে না, তাই না? একটু প্রেম করতে গেলেই অনেক, মানে লুকানো লাগে, সবাইকে লুকানো লাগে, তাই না? কেন এত লুকানো লাগবে? কার এমন কি ক্ষতি করছে এই প্রেম? When did my cold say forward spring remove? যে আমার যে শীতলতা, আমার শীতলতা কি তোমাদের বসন্ত সরাই ফেলছে? আমার প্রেমের শীতলতা কি তোমাদের বসন্ত নষ্ট করে ফেলছে? তোমরা যে এত মানে ব্যতিব্যস্ত হচ্ছ আমার প্রেম নিয়ে, কি এমন হয়েছে? When did the heat which my veins feel, and one more to the plaguey bill? যে আমার যে আহ, ধমনীতে যে আমার উষ্ণতা, সেই উষ্ণতা মানে কার প্লেগ রোগ বাড়াই দিছে? যে মানে বিল আসতেছে, হসপিটালে বিল বেশি আসতেছে, আমার যে উষ্ণতা কার এমন বিল বাড়াই দিছে বলতো? সোলজার্স ফাইন্ড ওয়ার্স এন্ড লয়ার্স ফাইন্ড আউট স্টিল লিটিজিয়াস ম্যান হুইচ কোরালস মুভ। হ্যাঁ, মানে সৈনিকেরা তো এখনো যুদ্ধ করতেছে, তাই না? ঠিকই তাদের যুদ্ধ তারা ঠিকই খুঁজে নিচ্ছে, লয়ার্সরাও তাদের কেস ঠিকই পাচ্ছে, এবং মারদাঙ্গা এগুলা চলতেছে। তাইলে রে ভাই আমার প্রেম নিয়ে কার এত অসুবিধা? দাও শি এন্ড আই ডু লাভ, সে আর আমি যে ভালোবাসি, কি এত সমস্যা? যুদ্ধ চলতেছে, আইন আদালত চলতেছে, সবকিছুই চলতেছে, আমাদের ভালোবাসা নিয়ে কার এত মাথা ব্যথা? কেন এত মাথা ব্যথা? আমরা কার এমন কি ক্ষতি করছি? কল আস হোয়াট ইউ উইল, উই আর মেড সাচ বাই লাভ। আমাদেরকে যা খুশি কল করতে পারো, কল আস, আমাদেরকে যা খুশি বলতে পারো।
উই আর মেড সাচ বাই লাভ, আমরা ভালোবাসা দিয়েই মানে আমরা তৈরি। কল হার ওয়ান, মি অ্যানাদার ফ্লাই, আমাদেরকে আহ, তুমি ইয়ে বলতে পারো, মানে ফ্লাই এর সাথে তুলনা করছে। উই আর ট্যাপার্স টু, ট্যাপার্স মানে কি, ট্যাপার্স বলতে এখানে মোমবাতিকে বোঝানো হয়েছে। উই আর ট্যাপার্স টু, আমরা কিন্তু ট্যাপার্স। আচ্ছা আমি একটু তাড়াতাড়ি যাই। এন্ড এট আওয়ার ওন কস্ট, কস্ট ডাই, মানে ইয়ে কি হয়, মানে মোমবাতি কি হয়, মোমবাতি নিজেরাই জ্বলে যায়, তাই না? তো আমরা নিজেরাই জ্বলে যাচ্ছি, তোমাদের কেন এত সমস্যা? তো আমরা দুজন একে অপরের মধ্যে বেঁচে আছি। আচ্ছা, পুরো কবিতাটা পড়তে পারলে ভালো লাগতো, মানে খুবই মজার, প্রত্যেকটা লাইনে কিন্তু মজার। কিন্তু কবিতাটা একটু বড় আর সময় নাই, অলরেডি আমাদের আধা ঘন্টার উপর চলে গেছে। তো এখন সময় নাই। তো কবি বলতেছেন যে আমরা দুজন একে অপরের মধ্যে বেঁচে আছি, আমরা যেন দুটি প্রেমময় সত্তা যারা মিলিত হয়ে এক হয়ে গেছি, ফিনিক্স পাখির মতো। আমরা আমাদের প্রেমের মধ্যে নতুন জীবন লাভ করি, তাই না? তো ক্যানোনাইজেশন দেখেন, এখানে আমি সামারি করে দিয়েছি। ক্যানোনাইজেশন একটা ধর্মীয় প্রক্রিয়া যার মাধ্যমে কাউকে সেন্ট হিসেবে ঘোষণা করা হয়। আর এই কবিতায় ডান প্রেমিক প্রেমিকাকে এমন একটা উচ্চতায় নিয়ে গেছেন যেখানে প্রেমকে পবিত্র এবং অমর বলে বিবেচনা করা হয়েছে, এবং প্রেমকে ধর্মীয় আচার অনুষ্ঠানের মতো পবিত্র বলে উপস্থাপন করা হয়েছে। তো ক্যানন অর্থটা কি, এটা আসতে পারে যে ক্যানন একটা পবিত্র গ্রন্থ, পরীক্ষায় আসলে আসতে পারে, এখন যেহেতু অনেক ডিপ থেকে প্রশ্ন আসে। তো আসলে মেইন থিমটাই হচ্ছে যে কবি উনি মানে জগতের কাউকে উনি বিরক্ত করতেছেন না বা বিরক্ত করতে চান না, উনি একান্তে নিরিবিলিকে তার প্রিয়াকে ভালোবাসতে চান। তিনি অন্যদেরকে বলেন তোমরা তোমাদের অর্থবিত্ত নিয়ে সন্তুষ্ট থাকো, শুধু আমাকে আর আমার প্রেমিকাকে নিরিবিলি ভালোবাসতে দাও। মামলাবাজেরা মামলা করুক, সৈনিকেরা যুদ্ধ করুক, তাতে কবির কিচ্ছু যায় আসে না, তিনি নীরবে তার প্রেমিকাকে ভালোবাসতে চায়। এই যে এই যে লাইনটা, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের দুইটা কবিতা শেষ। এই যে কোট, ফর গড সেক হোল্ড ইয়োর টাং এন্ড লেট মি লাভ, দোহাই তোদের একটু চুপ কর ভালোবাসি বারে, দে আমারে অবসর, শেষের কবিতা থেকে এটা নেওয়া হয়েছে। আচ্ছা, তুলনাগুলো খুবই মজার না? মানে মজা পাচ্ছেন আপনারা জন ডানের কবিতা পড়ে? আর আমি তো মানে জন ডানের পুরা ফ্যান, আমার খুব ভালো লাগে আমার জন ডানের কবিতা পড়তে। অদ্ভুত, হ্যাঁ অদ্ভুত, এই বিষয়টাকেই মানে মেটাফিজিক্যাল পোয়েট্রি একটু তুলনা করা হয়েছে। আসলে মানে দেখেন আমাদের যে সিক্স এম পুরো ক্লাবের যে সেশনটা আর কি, মানে সেশন শিডিউলটা এরকমই, মানে একটা টাইমের ভিতরে সবগুলো সেশন শেষ করতে হবে। মানে আমারও ইচ্ছা ছিল যে পুরো কবিতাটা পড়বো, পাঁচটার জায়গায় না হয় দুইটা, না হয় একটাই আলোচনা করলাম, একটু ভালোভাবে আমরা একটু মজা করে পড়লাম, আসলে ওই সুযোগটা নাই। ঠিক আছে, তো আমাদের এই কবিতাটা আরো সুন্দর, এই কবিতার যে মানে কনসিপ্ট গুলা আপনারা অবাক হয়ে যাবেন যে এইভাবেও তুলনা করা যায়, এইভাবেও প্রেমিকাকে ভালোবাসা যায়, স্ত্রীকে। তো এই কবিতাটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে কবি জর্ডান উনি আহ উনার কাজের জন্য, ওনার পেশাদারি কাজের জন্য উনি ফ্রান্সে যাবেন। তো উনার ওয়াইফকে রেখে যাবেন ইংল্যান্ডে। তো ওনার ওয়াইফ কান্নাকাটি করতেছে, ওনার হাজবেন্ড যে চলে যাবে। তো ওয়াইফকে সান্ত্বনা দিয়ে উনি কবিতাটা লিখছেন। তো আমি আমি প্রথম স্ট্যান্জাটা পড়বো, আপনারা ধারণা পাবেন প্রথম স্ট্যান্জাটা পড়লেই যে এখানে কাহিনীটা কি। As virtual, sorry, as virtuous men pass middle away and whisper to their souls to go. এই যে দেখেন, ভার্চুয়াস ম্যান যারা গুণী মানুষ তারা যখন মারা যায়, তো তারা কি করে না, মানে তারা মৃত্যু নিয়ে হইচই করে না, তারা মৃত্যুকে ভয় পায় না, তারা খুব শান্তভাবে তারা পৃথিবী থেকে বিদায় নেয়। While some of their sad friends do say, তাদের কিছু কিছু স্যাড ফ্রেন্ডস মানে যারা কষ্ট পাচ্ছে তারা, তাদের কিছু ইয়ে শোনা যায়, মানে প্রলাপ শোনা যায়। দ্য ব্রেথ গোজ নাও এন্ড সাম সেজ নো, সো লেট আস মেল্ট মেক নো নয়েজ। এই যে তাদের যে শ্বাস প্রশ্বাসটা ধীরে ধীরে মানে চলে যায়, তারা কোনো হইচই করে না মৃত্যু নিয়ে, তারা মৃত্যুকে ভয় পায় না, তারা মৃত্যুকে কি করে, আলিঙ্গন করে। সো লেট আস মেল্ট এন্ড মেক নো নয়েজ, আমরাও একইভাবে মেল্ট মানে আমরাও একইভাবে আমাদের অনুভূতি প্রকাশ করব, এবং মেক নো নয়েজ, আমরা কোনো চিৎকার চেঁচামেচি করব না। নো টিয়ার ফ্লাডস, উনি ওনার ওয়াইফকে বলতেছেন এই যে আমি চলে যাচ্ছি, বা আমাদের যে একটা ভ্যালিডিকশন, ভ্যালিডিকশন কথার অর্থই হচ্ছে বিদায়।
সরি, আমি কবিতার ইয়েটাই বুঝাই নাই। যে ভ্যালিডিকশন কথার অর্থ হচ্ছে বিদায়, ফরবিডিং মার্নিং, মার্নিং হচ্ছে বিলাপ করা, কোনো কিছুর শোক করা, বিলাপ করা। ফরবিডিং মানে কবি উনাকে যে মানা করতেছেন, ফরবিট করা মানে কাউকে কোনো কিছু করতে মানা করা। তো নো টিয়ার ফ্লার্স নর সাই টেম্পেস্ট মুভ, তুমি এই যে আমি চলে যাচ্ছি, তুমি একদম কেঁদে একদম মানে গঙ্গা যমুনা প্রবাহিত করো না, তুমি টেম্পেস্ট নিয়ে আসিও না, মানে কান্নাকাটি করে একদম টেম্পেস্ট শুরু করে দিও না, ঠিক আছে? টুয়ার প্রফেনেশন অফ আওয়ার জয়স টু টেল দ্য লেইটি আওয়ার লাভ, আমাদের যে ভালোবাসাটা, আমাদের ভালোবাসাটা মানে শারীরিক প্রেম না, আমাদের ভালোবাসাটা হচ্ছে ধর আধ্যাত্মিক প্রেম। আমি তোমাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি। আমি যদি 1000 মাইল দূরেও চলে যাই, আমার ভালোবাসা তোমার জন্য একটুও কমবে না, ঠিক আছে? কারণ আমাদের যে ভালোবাসাটা, ওটা তো শারীরিক প্রেম না, তাই না? যে আমি শরীর নাগাল করতে পারতেছি না তো আমার প্রেম শেষ। এখনকার দিনের ম্যাক্সিমাম ভালোবাসাটাই কিন্তু এরকম, তাই না? ওই যে বলে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, চোখের আড়াল হইলো আর মনের আড়াল হয়ে গেল, তাই না? আচ্ছা, আমি ঠিক বলতেছি না? এখনকার যুগের ভালোবাসাগুলা কিন্তু এরকমই ম্যাক্সিমাম। তো কবি বলতেছেন যে আমাদের যে ভালোবাসাটা, আমাদের ভালোবাসাটা শারীরিক না। আমাদের তুমি আর আমি, আমরা হচ্ছি এক সত্তা। আমি যত দূরেই চলে যাই না কেন, তোমার আর আমার ভালোবাসা যেন এতটুকুও নড়ে না। তোমার কান্না করার কি আছে? আপু বলতেছে যে বউ ভাবতেছে যে ফ্রান্সে গিয়ে যদি চিট করে। হ্যাঁ, আগের দিনের কিন্তু চিটিং এর সংখ্যা কিন্তু নেহাত কম না। এই কবি সাহিত্যিকদের মধ্যেই কিন্তু এরকম অনেক উদাহরণ আছে। তো আসলে এইটা না, উনাদের ভালোবাসা এতই গভীর ছিল। তো ইউজুয়ালি যেটা হয়, ওয়াইফরা কি করে, কান্নাকাটি করে, তাই না? বা ধরেন আমরা হাজবেন্ডরাও তার প্রিয়তমা একটু দূরে চলে গেলে কি করে, কান্নাকাটি করে। তো কবি উনার ওয়াইফকে বলেছে যে আমাদের বিচ্ছেদের কথা তুমি সবাইকে জানিয়ে কান্না বা বিলাপ করো না, এতে আমাদের প্রেমের যে গভীরতা বা পবিত্রতা সেটা ক্ষুণ্ণ হবে, সেটা নষ্ট হবে। আচ্ছা, মজার বিষয় হচ্ছে জর্ডানের ওয়াইফের নামটা দেখেন, জর্ডানের ওয়াইফের নামটা একদম মানে এই আমার নাম। তো আমি আমি তো ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেছি, তাই না? তো আমি যখন দেখছি শেক্সপিয়ারের ওয়াইফের নামও মানে আমার নাম নিয়ে, তো আমি ভাবি কি রে, আমার মা কি এগুলা পড়ছেন? এগুলা কোত্থেকে পাইলেন, এই নামটা কোত্থেকে পাইলেন? এবং এক্স্যাক্টলি স্পেলিং গুলাও, নামগুলাও এইভাবেই লিখেন। মানে অনেকেই ভুল করে আমার নাম, কিন্তু আমার মা ঠিকই এইভাবেই আমার নামটা লিখছেন, মানে আমি ছোটবেলা থেকে এইভাবেই লিখি। আচ্ছা, যাই হোক। তো বলতেছে যে পৃথিবীর যে ছোটখাটো কম্পন, আমি একটু শর্টলি কবিতাটা বলে ফেলি আপনাদেরকে, এখন পড়ার টাইম নেই, 6:45 বেজে যাচ্ছে। তো পৃথিবীর ভূমিকম্প কিন্তু মানুষকে আতঙ্কিত করে, তাই না? কিন্তু আহ মহাজাগতিক যে একটা কম্পন, বিভিন্ন গ্রহ নক্ষত্রের যে কম্পন, ওইগুলো কিন্তু মানে ওইগুলোতে কেউ ভীত হয় না। ওইগুলো থেকে কেউ ভীত হয়, আমরা কি মানে বুঝতে পারি কখন কি হচ্ছে, ইউনিভার্সে কখন কি হচ্ছে, আমরা তো এটা বুঝতে পারি না, তাই না? আমাদের জাস্ট এই যে পৃথিবীটা, ওইটা যখন একটু নড়ে তখন আমরা একটু ভয়ভীত হই যে না, ভূমিকম্প হচ্ছে। আর কিন্তু ইউনিভার্সের মধ্যে যে অনেক কিছু নড়তেছে, অনেক দ্রুত গতিতে প্রবাহিত হচ্ছে, ওইগুলা কিন্তু আমরা বুঝতেই পারি না, তাই না? তো দেখেন কবি কোথায় গিয়ে মানে উনার যে ভালোবাসারা, ওই ভালোবাসাটাকে উনি কম্পেয়ার করেছেন ইউনিভার্সের সাথে। তো বলছেন যে যাদের ভালোবাসা কেবল দেহকেন্দ্রিক, তারাই বিচ্ছেদটা সহ্য করতে পারে না। কারণ দূরত্ব তাদের প্রেমের যে প্রধান যে এলিমেন্ট, প্রেমের যে প্রধান উপাদান মানে ফিজিক্যাল যে এলিমেন্টটা, ওইটা নষ্ট করে ফেলে। সেজন্য মানে যাদের প্রেমটা নরবরে বা শারীরিক মানে শরীরকে বেস করে, তারা কিন্তু দূরত্বটা সহ্য করতে পারে না, বিচ্ছেদটা সহ্য করতে পারে না। কিন্তু আমাদের যে দুইটা আত্মা, আমরা হচ্ছি এক। তাই আমি দূরে গেলেও সেই আত্মিক বন্ধন ভাঙবে না, বরং আরো বিস্তৃত হবে, আরো স্ট্রং হবে। বিচ্ছেদ আমাদের প্রেমকে ভাঙবে না, বরং সোনার মতো আরো শক্তিশালী করবে। এখন দেখেন এই যে একটা লাইন, if they be two, they are two so. If they be two, they are two so. As stiff twin compasses are two, thy soul, the fixed foot, make no show to move, but does if the other do. এখন দেখেন, উনি উনাকে আর উনার প্রেমিকাকে কম্পাসের সাথে
তুলনা করেছেন, মানে কত হাই লেভেলের যে মেটাফোর উনি এখানে ইউজ করেছেন, এই বিষয়টাই হচ্ছে কনসেপ্ট। বলছেন যে দেখেন একটা কম্পাস, কম্পাসের যে একটা কাটা, আমরা যে কম্পাস দিয়ে আমরা বৃত্ত আঁকি, তাই না? কম্পাসের যে দুইটা কাটা, ওইটা কিন্তু একটা জায়গায়, ওই দুইটা কিন্তু ফিক্সড, তাই না? কখনোই কিন্তু আলাদা হয় না। তো দুইটা কাটাকে যখন আমরা আলাদা করি, সে তার বৃত্তটা এঁকে ঠিকই সে তার মানে অন্য কাটার কাছে সে কি করে, ফেরত যায়, তাই না? সে কিন্তু অন্য কাটার কাছে ঠিকই ফেরত যায়। তো উনি এই বিষয়টাকে প্রেমিক প্রেমিকার প্রেমের সাথে তুলনা করেছেন, যে আমি হচ্ছে পুরুষ মানুষ, আমি বিভিন্ন কাজে আমি বাইরে যাব, আমি হচ্ছে গিয়ে এই কাটা, আমি এখানে বৃত্ত আঁকবো, আমি এখানে বৃত্ত আঁকবো, আমি সারা পৃথিবী ঘুরবো। তুমি হচ্ছে এই কাটা, যে এইখানে ফিক্সড থাকবে, এইখানে থাকবে এবং আমার অপেক্ষা করবে। আমি পৃথিবীর যেই প্রান্তেই যাই না কেন, আমি ঘুরে ফিরে আমি তোমার কাছে আসবো এবং আমরা মিলিত হব। তাই প্রিয়তমা, দুঃখিত হবার কোনো কারণ নাই, তুমি দুঃখ পেও না। এই যে এখানে সামারিটা দিয়েছি, আপনারা সামারিটা পড়বেন। আচ্ছা, কেমন লাগছে কবিতাটা, ভাল লাগছে? প্রেম দেখে মাথা ঘুরতেছে, তাই না? হ্যাঁ, ওনাদের প্রেম দেখে মাথা ঘুরতেছে, সেজন্যই মানে ওনারা মেটাফিজিক্যাল পয়েট। হাজবেন্ডরা জীবনেও কাঁদে না, উল্টা আরো খুশি হয়, তাই না? আচ্ছা, এখানে ভাইও বলতেছে যে আপুর ওয়াইফ কয়টা, মানে আপু যেটা বলছে ওটা ঠিক বলে না। আচ্ছা, এখন আমাদের নেক্সট কবিতা হচ্ছে টু হিজ কয় মিস্ট্রেস। আমরা চলে গেলাম অ্যান্ড্রু মার্ভেলে, আমাদের জর্ডানের পর্ব শেষ। জর্ডানের কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কবিতা আছে, ঠিক আছে, কিন্তু আমরা এই তিনটা কবিতাই রাখছি, কারণ যদি ধরেন পরীক্ষায় কোনো লাইন টাইন দিয়ে মানে কোট করে যদি আসে, তাইলে এই তিনটা কবিতা থেকেই আসবে। আমাদের যে পিটুয়ের যে ক্লাস, পিটুয়েতে যে আরফিন ভাইয়া বা সিদ্ধার্থ দা যে ক্লাস নেন, ওইখানে কিন্তু সবগুলা কবিতাই পড়ানো হয় মোটামুটি আর কি। ওনাদের তো অনেক কবিতা সব পড়ানো আসলে পসিবল না, অনার্স এর যে পাঠ্য, ওইগুলা থেকেই মূলত বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসে। তো আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কবিতাগুলো রাখছি। তো টু হিজ কয় মিস্ট্রেস, আর একটা হচ্ছে দ্য ডেফিনিশন অফ লাভ, এন্ড্রু মার্ভেলের দুইটা কবিতা। তো মজার বিষয় হচ্ছে এন্ড্রু মার্ভেলের যে দুইটা কবিতা, দুইটা কিন্তু পারস্পর সাংঘর্ষিক। টু হিজ কয় মিস্ট্রেস এন্ড্রু মার্ভেল মানে শারীরিক প্রেম যেটা, ওইটাকে উনি ইয়ে করছেন, মানে গুরুত্বারোপ করছেন, ওইটাকে তিনি আইডিওলজাইজ করছেন। আর ডেফিনিশন অফ লাভে মানে উনি পরে গিয়ে বুঝতে পারছেন আসলে এই প্রেম কিছুই না, আধ্যাত্মিক প্রেমই সবকিছু। তো দুইটা হচ্ছে দুই ধরনের থিম। তো চলেন আমরা যাই টু হিজ কয় মিস্ট্রেস, অ্যান্ড্রু মার্ভেল। আচ্ছা, এখানে আমি পুরো কবিতা পড়তেছি না, আমাদের হাতে 16 মিনিট সময় আছে, দেখেন। Had we but world enough and time, this coyness lady were no crime. আমাদের যদি পৃথিবীতে যদি আমরা অফুরন্ত ইনফিনিটি টাইম নিয়ে আমরা আসতাম, দিস কয়নেস, কয় হচ্ছে লজ্জা বা আহ কি মানে কয় মিস্ট্রেস মানে তার যে মিস্ট্রেস, তার যে প্রেমিকা, সে খুবই মানে লজ্জা প্রদর্শন করতেছে, সে খুবই লজ্জা পাচ্ছে সে এই। তো কয় এখানে তার অ্যাডজেক্টিভ আর কি, তার মিস্ট্রেসের অ্যাডজেক্টিভ। আর কবিতাটার যে থিমটা, কবিতাটার থিম হচ্ছে কার্পেডাইম। থিমটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি, আমি আগে একটু বলে ফেলি। কার্পেডাইম কথার অর্থ হচ্ছে সিজ দ্য ডে, মানে আজকের যে দিনটা আছে, আজকের দিনটাকে খুব ভালোভাবে উপভোগ করি, চলো আমরা ভবিষ্যৎ আমরা ভাববো না, আজকের দিনটাকে আমরা খুব ভালোভাবে উপভোগ করব। তো হ্যাড উই বাট ওয়ার্ল্ড এনাফ এন্ড টাইম, দিস কয়নেস লেডি ওয়ার নো ক্রাইম। আমাদের যদি অফুরন্ত সময় থাকতো, তোমার যে এই লজ্জা, এই লজ্জা পাওয়ার যে ব্যাপারটা, ওইটা কোনো ব্যাপারই ছিল না, এটা কোনো ক্রাইম হতো না, কোনো সমস্যা হতো না। উই উড সিট ডাউন, আমরা বসতাম, এন্ড থিঙ্ক হুইচ ওয়ে টু ওয়াক, কোন দিকে হাঁটতে হবে, এন্ড পাস আওয়ার লং লাভস ডে, এবং আমাদের যে ভালোবাসার যে লম্বা লম্বা দিনগুলো, ওইটা আমরা কিভাবে অতিবাহিত করবো, ওইটা আমরা ভাবতে পারতাম। Thou by the Indian Ganges side shouldst rubies find, I by the right. Or Humber would complain, I would love you 10 years before the flood. মানে and you should, if you please, refuse till the conversation of the Jews. তো বলছে দেখো, যদি আমাদের হাতে অসীম সময় ও বিশাল পৃথিবী থাকতো, তাহলে তোমার লজ্জা বা অনীহা কোনো সমস্যা হতো না।
আমি তোমাকে ধীরে ধীরে ভালোবাসতাম, তুমি গঙ্গার তীরে বসে রত্ন খুঁজতে, আর আমি ইংল্যান্ডের হাম্বার নদীর তীরে তোমার কথা ভাবতাম। পৃথিবীর সৃষ্টির শুরু থেকে পৃথিবীর শেষ দিন পর্যন্ত তোমার সৌন্দর্যের প্রতিটি অংশের আমি কি করতাম, প্রশংসা করতাম। ঠিক আছে, কিন্তু আমাদের হাতে ভাই এত সময় নাই, কখন মৃত্যু চলে আসবে, মৃত্যু এসে তোমাকে নাইলে আমাকে নিয়ে যাইবে, তাই না? লজ্জাবতী, হ্যাঁ লজ্জাবতী, এই কথাটা আবার মাথায় আসতেছিল না যে কয় এটার মিনিংটা হচ্ছে লজ্জাবতী। তো এটা উনি বলতেছে 7:30 পর্যন্ত। আচ্ছা, 7:30 পর্যন্ত নেওয়া যায় সেশন এখন। অনেকেরই তো আবার ধরেন কাজ থাকে, অনেকের জব থাকে, সেজন্য আর কি, মানে আমাদের টাইমটা 7টা, তো মোটামুটি 7:10 বা 7:15 হইলে সমস্যা নাই আর কি। আচ্ছা, তো বলতেছে যে এই কবিতাটা আমি পুরো পড়বো না, ঠিক আছে? এইটা আমি একটু পুরো পড়বো না। হ্যাঁ, দেখেন মেহেদি হাসান ভাইয়ের অফিস আছে। এনজয় দ্য প্রেজেন্ট টাইম বিকজ টাইম ফ্লাইজ ভেরি ফাস্ট, হ্যাঁ এটাই কার্পে ডাইম থিম। এক একজনের রান্নাঘর হচ্ছে অফিস, আর এক একজনের মানে সত্যি সত্যি অফিস আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি ইয়ে করতেছি, আমি পড়তেছি। তো এই কবিতাটার মূল থিমই হচ্ছে যে রে ভাই আমাদের হাতে বেশি সময় নাই। তোমার যে এই কয়নেসটা, এইটা তো আসলে কোনো ক্রাইম না, তুমি লজ্জা তো পাবে, এটা তো মানে ভালো ব্যাপার, কিন্তু আমাদের হাতে কিন্তু এত সময় নাই। ঠিক আছে, কখন কে মরে যাব আমাদের হাতে এই অসীম সময় নাই। মাই ভেজিটেবল লাভ শুড গ্রো ভাস্টার দ্যান এম্পায়ার। এই যে দেখেন ভেজিটেবল লাভ, এখানে ভেজিটেবল লাভ বলতে আসলে কি বোঝানো হয়েছে? ওই যে আহ কি বলে ব্যাপারটাকে, এটা ভুলে গেলাম। একটা ডায়েট আছে না, যে কিটো ডায়েট, কিটো ডায়েট বলে না? তো ভেজিটেবল লাভ বলতে মানে ওই যে যারা ভেজিটেরিয়ান, ধরেন যারা ভেজিটেরিয়ান তারা কিন্তু অনেক সংযত, তাই না? তারা অনেক সংযত, তারা ধরেন মাছ মাংস এগুলা খায় না, তারা অনেক সংযত থাকে। যেমন ওই যে বলিউডের যে নায়ক নায়িকারা, ওরা কি করে, ওদের যে মেনটেন করার জন্য, ওদের বডি মেনটেন করার জন্য, ওদের হেলথ মেনটেন করার জন্য কিন্তু অনেকে ধরেন ভেজিটেরিয়ান হয়ে গেছে, অনেকেই দেখছি ভেজিটেরিয়ান হয়ে গেছে। তো এই যে একটা সংযমের ব্যাপারটা, ওই সংযমের ব্যাপারটাকে এখানে ভালোবাসার সাথে তুলনা করছে। মানে কি মারাত্মক ব্যাপার দেখেন, প্রেমকে নিয়ে ওই যে ভেজিটেরিয়ানের যে ব্যাপারটা, ওইটার সাথে নিয়ে তুলনা করছে যে আমার ভালোবাসা, যে আমার যে সংযত ভালোবাসা শুড গ্রো। হ্যাঁ, তারপর ভ্যাস্টার দেন এম্পায়ার্স, একটা এম্পায়ার খাড়া করতে যে অনেক সময় লাগে না, একটা এম্পায়ার কি রাতারাতি খাড়া হয়ে যায় নাকি? তো বলছেন যে আমার যে ভালোবাসার যে, ও আচ্ছা সরি, আমি ভুল বলছি, কিটো ডায়েট সম্পর্কে আমার তেমন আইডিয়া নাই। তো ভেজিটেরিয়ান যে ডায়েটটা ওইটার সাথে তুলনা করছে আর কি। তো বলছে যে একটা আম্পায়ার খাড়া করতে যে একটা সময় লাগে, ওই রকম না হয় আমি আমার ভালোবাসাটাকে ধীরে সুস্থে আমি গ্রো করতাম, একটু সময় নিয়ে আমি আমার ভালোবাসাটাকে আমি গ্রো করতাম, তাই না? এন্ড মোর স্লো, এন্ড আরো স্লো, এন্ড 100 years শুড গো টু প্রেজ দাই নাইস এন্ড দাই ফরহেড গেজ। মানে আমি অনেক শত শত বছর ধরে আমি তোমার চোখের প্রশংসা করতাম, আমি তোমার চুলের প্রশংসা করতাম, আমি তোমার গালের প্রশংসা করতাম। মানে আমাদের এত তাড়াহুড়ার কোনো ব্যাপারই ছিল না, তোমার যে এত সুন্দর চোখ এইটার প্রশংসা করতেই আমি 100 বছর কাটিয়ে দিতে পারতাম। কিন্তু বোঝার চেষ্টা করো, আমাদের হাতে তো এত সময় নাই, তাই না? এই যে সময়টা তুমি নষ্ট করতেছো লজ্জা পাইতে পাইতে, আমাদের হাতে কিন্তু এত সময় নাই। তারপরে দেখেন, ফর লেডি ইউ ডিজার্ভ দিস স্টেট, মানে তুমি এই পুরা স্টেট ডিজার্ভ করো। নর উড আই লাভ এট লোয়ার রেট, কিন্তু আমিও কিন্তু তোমাকে মানে খুব কম যে ভালোবাসি তাই না, তা কিন্তু না। তুমি যে পুরা স্টেট ডিজার্ভ করো তা আমি বুঝি, কিন্তু আমিও কিন্তু তোমাকে খুব একটু কম ভালোবাসি না। বাট এট মাই ব্যাগ আই অলওয়েজ হেয়ার টাইমস উইংড চ্যারিয়ট। এই যে এই আসলে আমার সরি, লিখে অভ্যাস তাই আমার পেন, এই যে একটু খুবই 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 গুরুত্বপূর্ণ, টাইমস উইং চ্যারিয়ট, এটা কি? উইংড চ্যারিয়ট ইয়াকে বোঝায় যে রথ, রথকে বোঝায়। ঠিক আছে, ওই যে দেবী দেবতার কাহিনীতে ইয়ে থাকে না, রথ থাকে না,
ওই রথের মধ্যে কি লাগানো আছে? পাখা লাগানো আছে। তো সময়কে দেখেন কিসের সাথে নিয়ে তুলনা করছে, সময় এত দ্রুত গতিতে চলে যাচ্ছে, আর আমরা কি করতেছি? সময় নষ্ট করতেছি। এই যে মানে আমরা এত অল্প সময় নিয়ে আমরা পৃথিবীতে এসেছি, তাই না? কিন্তু এই সময়টাকে আমরা হেলায় নষ্ট করতেছি। আমরা ভাবতেছি না যে পরক্ষণে মৃত্যু নামক রথ এসে আমাদেরকে নিয়ে চলে যাইতে পারে। আমরা ভাবতেছি এখন পড়াশোনা করি, পরে প্রেম করব, এখন চাকরি করি, যা করার পরে করব, তাই না? কিন্তু মৃত্যু যে কখন আমাদের দরজায় কড়া নাড়বে এটা কিন্তু আমরা কেউই জানি না। তো টাইম সুইং চেরিয়ট দেখেন সময়কে তুলনা করছে, এটাই হচ্ছে কনসিট, এটাই এক্সটেন্ডেড মেটাফর। তো এই লাইনটা পরীক্ষা আসতে পারে, বিভিন্ন ভাবে আসতে পারে, যে এই মেটাফরটা কোন কবিতায় ব্যবহার করা হয়েছে, তো বা কোন কবি ব্যবহার করেছে, বা টাইম সুইং চেরিয়ট এখানে কোন আহ, এই পোয়েটিক ডিভাইসের ব্যবহার আছে। কনসিটও থাকতে পারে, মেটাফোরও থাকতে পারে। তো এটা আপনারা খুব গুরুত্ব সহকারে দেখবেন, যে টাইম সুইং চেরিয়ট হারিং নিয়ার, যে মানে মৃত্যু খুব দ্রুত আমাদের কাছে আসতেছে। এন্ড ইয়ন্ডার অল বিফোর আস লাই ডেজার্ট অফ ভাস্ট ইটার্নিটি। এবং আমাদের সবাইকে কোথায় নিয়ে যাবে? ভাস্ট ইটার্নিটি, ডেজার্ট অফ ভাস্ট ইটার্নিটি, মানে মৃত্যুর যে বিশালতা, ওই দিকে আমরা কিন্তু সবাই আমরা ধাবিত হচ্ছি, তাই না? thy beauty shall no more be found. তো তোমার যে এই যে বিউটিটা, তোমার এই বিউটিটা তো তখন আর থাকবে না। তোমার বিউটিটাও কিন্তু এক সময় শেষ হয়ে যাবে, থাকবে না। মৃত্যু আসবে, বার্ধক্য আসবে, তোমার বিউটিও থাকবে না। nor in thy marble vault shall সাউন্ড মাই ইকোয়িং সং। এই যে আমি তোমার জন্য প্রেমের গান গাইছি, এই গানটাও কিন্তু আমি বেশি দিন গাইতে পারবো না। আমি বৃদ্ধ হয়ে যাব, তাই না? তুমি যে আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করতেছো না, আমিও তো বৃদ্ধ হয়ে যাব একটা দিন, বা আমিও মরে যাইতে পারি, এগুলো তো থাকবো না। দেন ওয়ার্মস শ্যাল ট্রাই দ্যাট লং প্রিজার্ভড ভার্জিনিটি। তোমার এই যে তুমি যে তোমার যে ভার্জিনিটাকে নীতিটাকে তুমি প্রিজার্ভ করতেছো, এই যে তুমি তোমার সতীত্বটাকে তুমি এখানে ইয়ে করতেছো, মানে এইটাকে তুমি বজায় রাখতেছো, এটা কি হবে? এটা কবরে গেলে কি ঠিক থাকবে? কবরে গেলে থাকবে? এই যে প্রিজার্ভড ভার্জিনিটি, আমি উল্টাপাল্টা দাগাচ্ছি, হ্যাঁ সরি। এখানে বলছে দ্যাট লং প্রিজার্ভড ভার্জিনিটি, যে কবরে গেলে কি হবে? কবরের যে পোকা, কবরের পোকাগুলো তোমার ভার্জিনিটি নষ্ট করবে, তোমার পুরা শরীর নষ্ট করে দেবে, তাই না? টাইম ভ্যানিশেস লাইক কটন ক্যান্ডি, খুব সুন্দর বলছেন ফেরদৌস আপা। তোমার পুরা শরীর তোমার ভার্জিনিটি নষ্ট করে দেবে। তুমি সেই দিনের অপেক্ষা কেন করতেছো? চলো আমরা এখন যে মুহূর্তটা আমরা বেঁচে আছি, আমরা ভালোবাসি, আমরা ভালোবেসে সময়টাকে কাটাই। এন্ড ইয়োর কুইন্ট অনার টার্নস টু ডাস্ট। তোমার এই যে কোয়েন্ট ওয়ানার টাচ, এই যে তুমি তোমার যে সতীত্বটাকে তুমি ধরে রাখতেছো, এটা কি হবে? ধুলায় পরিণত হবে। এন্ড ইনটু অ্যাশেস অল মাই লাস্ট। লাস্ট বলতে তো বুঝতেছি না, যে আমার যে কামনাটাকে তোমার পাওয়া, তোমাকে পাওয়ার যে আমার কামনা, ওইটাও কি হয়ে যাবে? ওটা ছাই হয়ে যাবে। আমার রিকানেক্টিং দেখাচ্ছে কেন? আমার স্লাইড চলে গেছে, তাই না? আচ্ছা আমার মনে হয় ওয়াইফাই চলে গেছে, আমি একটু ফোন কানেক্ট করি। ইন্টারাপশনের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি খেয়াল করি নাই, না হলে আমি সেশন নেওয়ার শুরুতেই আমি ইয়ে করে ফেলি, মানে ওয়াইফাইটা ইয়ে করে ফেলি, ডিসকানেক্ট করে ফেলি। একজন বলেছেন যে, ফেরদৌস আপা বলেছেন যে কবি হ্যাড এ হিউজ লাস্ট আফটার হিজ মিস্ট্রেসেস বডি। এটা তো খারাপ কিছু না, তাই না? নিজের প্রেমিকার প্রতি প্রেম ভালোবাসা এগুলার উদ্রেক হওয়া খুবই ভালো কথা। কিন্তু যার লাস্ট, মানে যাকে তাকে দেখলেই চলে আসে, এই বিষয়টা হচ্ছে খারাপ। যে তার সম্পর্কের প্রতি, না না বুঝছি আপু, ঠিক আছে, আমি এমনি বলতেছি আর কি, এটা তো ভালো জিনিস যে তার সম্পর্কের প্রতি লয়াল না, এই বিষয়টাই হচ্ছে খারাপ। আচ্ছা ঐশী আপু আমাকে কো-হোস্ট দেন, আমি তো ইয়া করতে পারতেছি না, আমি শেয়ার করতে পারতেছি না। ঐশী আপু আছেন? কি একটা ঝামেলা লাগলো। ঐশী আপু, আচ্ছা আমি আমি আপুকে কল দিই, হ্যাঁ একটু। না আমি আগে তো কো-হোস্ট ছিলাম, এখন যে আমি ইয়ে হয়ে গেলাম না, আমি আউট হয়ে গেলাম না জুম থেকে, ওই সেই জন্য আমার ওটা চলে গেছে, আমি শেয়ার। আপু তো ফোন ধরতেছে না, বিপদে পড়ে গেলাম। আচ্ছা, আপনারা দেখতেছেন আমি কো হোস্ট, কিন্তু আমি বুঝলাম না, আমাকে এখানে বলতেছে যে হোস্ট ইজ নট ইয়া, মানে অ্যালাউইং। কি ঝামেলায় পড়ে গেলাম।
হ্যাঁ, আমার ফোনটা কো-হোস্ট করা, আমার ফোন কো-হোস্ট করা। আচ্ছা, একটা কাজ করি, হ্যাঁ, স্লাইড ছাড়া না, আমি কাছে ফোন থেকে শেয়ার করে, মানে আমাদের তো আর বেশি না। হ্যাঁ, আমাদের হোস্ট আবার তো নতুন নতুন বিয়ে হয়েছে তো, সে মনে হয় এই ভালোবাসার কবিতা শুনে ঘুমাই গেছে। আচ্ছা, আমি ফোন থেকে ট্রাই করতেছি, রাখেন। আমি যদি আগে জানতাম যে 7:30 পর্যন্ত কন্টিনিউ করা যায়, আমি মানে আগের কবিতাগুলো আমি আরেকটু টাইম নিয়ে ইয়ে করতাম, আমার নিজেরও ভালো লাগতো। আমার এত দ্রুত যাইতে আমার ভালো লাগে নাই, বুঝছেন? দুঃখের বিষয়। ফেরদৌস আপু, নেক্সট ক্লাসে আপনারা যদি চান যে আমি আরো সেশন নেই, দাবি জানাইতে হবে, বলতে হবে। আপনাদের যদি ভালো লাগে বলতে হবে, রিভিউ দিতে হবে, তাইলে তো অবশ্যই মানে দিবে। এখন ধরেন আমরা যারা মেন্টররা, আমরা তো উইলিং থাকি যে আমরা, মানে আমরা তো উইলিংই থাকি যে ইয়ে নিব, সেশন নিব। আপনাদের যদি ভালো লাগে আপনারা কাইন্ডলি রিভিউ দিবেন। আমাদের যে ম্যানেজার দাদা আছে ওনাকে গ্রুপে বলতে পারেন। ফোন থেকে তো মানে কখনো শেয়ার করি না, এখন এলাও টেলাও করতে হচ্ছে, একটু দেরি হচ্ছে, একটু সরি, ঝামেলা লেগে গেল নেটওয়ার্কের কারণে। এই যে হয়েছে, শেয়ার হয়েছে না? ঠিক আছে না? এখন আর কি আমি আর আপনাদের মানে কমেন্ট দেখতে পাবো না। আচ্ছা, কমেন্ট দেখতেছি আমি ইয়ে দিয়ে, ল্যাপটপ দিয়ে। মা, ওই ওই ফ্যানটা পরে। আচ্ছা, টুহিস কয় মিস্টেস আমরা ছিলাম, তাই না? আচ্ছা, দেখি কি, মানে এটা তো অনেক ছোট, লেখাটা অনেক ছোট। আচ্ছা, নাও therefore while the youthful hue sits on thy skin like morning dew, এই যে এখন তুমি যুবতী, তাই না? এখন সকালের যে মর্নিং ডিউটা, সকালের যে শিশিরটা, এইটা যে তোমার স্কিনের উপরে এসে বসছে, রোটেট, আচ্ছা আচ্ছা, রোটেট করতেছে। এই এখন ঠিক আছে। হাই হাই। আচ্ছা, and while thy willing soul transpires at every pore with instant fires, এই যে এখন যে আমাদের যে আমাদের সাউল, যে আমাদের অন্তরাত্মায় যে একটা মানে ভালোবাসার যে একটা আগুন এখন যেটা আছে, এটা তো থাকবে না, তাই না? নাও লেট আস স্পোর্ট আস while we may, চলো আমরা এখনই আমরা ভালোবাসি, ওই ভালোবাসাটাকে স্পোর্টের সাথে তুলনা করছে, তাই না? চলো আমরা এখনই আমাদের ভালোবাসা সেরে ফেলি। এন্ড নাও লাইক অ্যামোরাস বার্ডস অফ প্রে, যে শিকারী পাখির সাথে তুলনা করছে, ঠিক আছে? কবি উনার নিজেকে মানে পাখি যে শিকার করে ওইটার সাথে তুলনা করছে। রেদার এট ওয়ান্স আওয়ার টাইম ডেভর, না হলে আমাদের সময়টা কি হবে, চলে যাবে। দেন ল্যাঙ্গুইশ ইন হিজ স্লো চ্যাপ্ট পাওয়ার, লেট আস রোল অল আওয়ার স্ট্রেংথ এন্ড অল আওয়ার সুইটনেস আপ ইনটু ওয়ান বল, চলো আমাদের যত শক্তি, ঠিক আছে, যত শক্তি আছে, যত স্ট্রেংথ আছে, যত সুইটনেস আছে, একটা বলের মধ্যে আমরা প্রয়োগ করি। মানে দেখেন, ভালোবাসবে, ঠিক আছে, ভালো কথা। স্পোর্টের সাথে তুলনা করছে ভালোবাসাকে, একটা বলের সাথে তুলনা করছে। মানে গায়ের জোর দিয়ে তুমি বলটাকে কি করো, ওটা ফুটবলই বলেন আর ক্রিকেটের বলই বলেন, গায়ের জোর দিয়ে তুমি ওইটাকে খেলো, মানে তোমার যত স্ট্রেংথ আছে, তোমার যত সুইটনেস আছে, সবটা ওইটার মধ্যে তুমি কি করো, প্রবাহিত করো। মানে কি সুন্দর করে উনি উনার প্রিয়তমাকে কনভিন্স করতেছে ভালোবাসার জন্য, মানে দেখেন, মানে কি একটা মারাত্মক একটা অবস্থা। আচ্ছা, এখন কি আপনাদের আফসোস হচ্ছে, যারা সাহিত্য নিয়ে পড়েন নাই, আপনাদের কি আফসোস হচ্ছে? এখন দেখেন, বিসিএস টা কিন্তু এইগুলা পড়ার জন্য না, আসলে বিসিএস টা হচ্ছে এই কোটেশন মুখস্থ করো, কবি মুখস্থ করো, সাল মুখস্থ করো, গ্রন্থ মুখস্থ করো। এখন বিসিএস এগুলো আমাদেরকে কেন দিছে? বিসিএস এ দিছে যে যারা আগে থেকেই এগুলা টুকটাক পড়ছে, তাদেরকে যাতে ক্যাডার হিসেবে বাছাই করা যায়। হ্যাঁ, এটা স্বাভাবিকভাবেই কিন্তু এত কম সময়ের মধ্যে এত সাহিত্য টাহিত্য পড়া পসিবল না, তাই না? তো যারা আগে থেকেই টুকটাক পড়াশোনা করছে তাদেরকে যাতে ক্যাডার হিসেবে বাছাই করা যায়, তারা কিন্তু, যারা এই ধরনের সাহিত্য পড়ছে তারা কিন্তু তাদের মননশীলতায়
আলাদা থাকবে, তাদের যে মেন্টালিটি ওইটাই কিন্তু আলাদা থাকবে, সাধারণ মানুষ থেকে আলাদা থাকবে। দেখেন কি মারাত্মক মানে কনসেপ্ট, কি মারাত্মক তুলনা, কি মারাত্মক থিম, এগুলো যারা পড়বে তারা কিন্তু নিশ্চয়ই সাধারণ মানুষ থেকে একটু আলাদাভাবে চিন্তা করতে পারবে এবং ক্যাডার হয়েও এই যে ইয়েতে যাবে, মানে জনপ্রতিনিধি হবে। লোকজনের যে মানে ক্যাডাররা তারা লোকজনের যে মানে চাহিদা বা কি চায়, কিভাবে তাদেরকে সার্ভ করতে হবে ওইটা ভালোভাবে বুঝতে পারবে। সেজন্যই কিন্তু আসলে সিলেবাসে এটা ইনক্লুড করছে। তো নেক্সট আপনাদেরকে কেউ যদি বলে যে বিসিএস এর সিলেবাসে কেন এই কবি সাহিত্যিক পড়া লাগে, হ্যান ত্যান, এগুলা ফালতু জিনিস, এগুলা কেন আমি ক্যাডার হইলে এগুলা পড়বো, ঠিক আছে? তো তখন আপনারা এইভাবে আনসার দিবেন যে যারা সাহিত্য পড়ে তারা মেধায়, মননে, মানসিকতায় তারা অন্যদের চাইতে একটু আলাদা হয়, এবং সাহিত্য হচ্ছে মনের খাবার, সাহিত্যের প্রয়োজন আছে কিন্তু। তো আমাদের দ্য ক্যানোনাই সরি টু হিজ কয় মিস্ট্রেস কবিতাটা আমাদের শেষ। দেখি আমরা, আরে এটা এখানে স্লাইড চেঞ্জ করাটাও ঝামেলা। থিম অফ দ্য পোয়েম, থিমটা কি? কার্পেডাইম থিম। মানে কার্পেডাইম শব্দের অর্থ হচ্ছে সিজ দ্য ডে, মানে আজকের দিনটাকে উপভোগ করো, তুমি কালকের চিন্তা করো না। আজকে আজকে যাই, মানে আজকে যা আছে তাই উপভোগ করো, কাল কি হবে আমরা তো জানি না, কালকে আমরা বেঁচে থাকতে নাও পারি। এখন তো আমরা তো শুনেছি করবে, মানে বাংলায় অনার্সটা তুলে ফেলবে, আমাদের নিজ দায়িত্বে সাহিত্য পড়তে হবে। ইংরেজি সাহিত্য, ইংরেজি যেহেতু মানে এটা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এটা তো আসলে নিজ দায়িত্বে খুব কম মানুষই পড়ে, যারা পড়ে তারা আসলে গ্রেট। টু হিজ কয় মিস্টেক, আচ্ছা এটার সামারিটা দেখেন, এখানে আমি লিখে দিছি। তারপরে ইম্পর্টেন্ট কোটেশন, 3টা ইম্পর্টেন্ট কোটেশন পিসি থাকলে আগেই আমি মার্ক করে মানে পড়াইতে পারতাম, যেহেতু পিসিটা আমার হয়ে গেছে, ডিসকানেক্ট হয়ে গেছে। Had we but world enough and time, this coyness lady were no crime. আমাদের হাতে যদি অফুরন্ত সময় থাকতো, এটাই হচ্ছে কবিতার মূল থিমটা, যে আমাদের হাতে তো অফুরন্ত সময় নাই, তাই তোমার যে কয়নেসটা ওইটা এখন ঠিক না, এটা এখন ক্রাইম, এখনের জন্য এটা ক্রাইম, কিন্তু আমাদের হাতে যদি অফুরন্ত সময় থাকতো এটা কিন্তু ক্রাইম হতো না। বাট অফ মাই ব্যাক আই অলওয়েজ হিয়ার টাইমস উইং চ্যারিয়ট হারিং নিয়ার, মানে আমি সবসময় আমার পেছনে দেখতে পাই যে মৃত্যু যে কড়া নাড়তেছে, মৃত্যু টাইম সুইং চ্যারিয়ট হয়ে মৃত্যু কিন্তু কড়া নাড়তেছে, সময় খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে। দ্য গ্রেভস ফাইন অ্যান্ড প্রাইভেট প্লেস, বাট নান আই থিঙ্ক ডু দেয়ার এমব্রেস। গ্রেভ, কবর, কবর যেটা, এটা প্রাইভেট, এটা খুবই প্রাইভেট, ওইখানে কেউ আলিঙ্গন করে না, তাই কবরে যাবার আগেই সব সেরে নাও। আচ্ছা, আমাদের লাস্ট কবিতা, দ্য ডেফিনিশন অফ লাভ। আচ্ছা, এখন ওইখানে যে শরীরবৃত্তীয় ভালোবাসাটা ছিল কবি আলোচনা করেছেন, এখানে সম্পূর্ণ এটার উল্টা হয়ে গেছে। ডেফিনিশন লাভে, ডেফিনিশন অফ লাভে আমাদের চলে আসছে আধ্যাত্মিক ভালোবাসা। আচ্ছা, আমি এক্সট্রিমলি সরি, হ্যাঁ আমি এক্সট্রিমলি সরি, এটা একটু বিস্তারিত পড়তে পারতেছি না, আমার আহ, ছোট বাবু কান্না করতেছে, আমি একটু মানে ধারণা দেই, আগের মতো পুরো কবিতা পড়তে পারতেছি না। মাই হার্ট ইজ লাইক এ লিটল কিংডম, আপনারা কাইন্ডলি প্লিজ একটু একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাই হার্ট ইজ লাইক এ লিটল কিংডম দ্যাট স্ট্রাইভস টু এন্টারটেইন ইউ, দেন গ্যাস পেইন উড ডিপার্ট ফ্রম দেয়ার্স এন্ড ইয়েট উইল নেভার উ, মানে তার হৃদয়টাকে বিরাট একটা রাজ্যের সাথে তুলনা করছেন, ঠিক আছে? দ্যাট স্ট্রাইভস টু এন্টারটেইন ইউ, যেটা তোমাকে তোমাকে এন্টারটেইন করার জন্য মানে কি করতেছে, স্ট্রাইভ করতেছে, মানে স্ট্রাইভ ধরেন সংগ্রাম করতেছে, তোমাকে এন্টারটেইন করবে। দেন গেটস পেইন উড ডিপার্ট ফ্রম দ্যান্স এন্ড ইট উইল নেভার ও, মাই হার্ট ইজ লাইক দ্য, আমি বুঝছেন এখানে মানে ফোনের স্ক্রিনে এত ছোট দেখা যাচ্ছে, আমার পড়তে অসুবিধা হচ্ছে। দ্যাট অন দা, আজকে একটা সমস্যা হয়ে গেল তাই না? লেটস ফেল হার গ্লোরি প্রাউড এন্ড পিয়ার্সড এন্ড স্টুপস বাট টু প্রকিউর, মাই হার্ট ইজ লাইক দ্য হাংরি সি, মানে উনি ওনার হৃদয়কে একটা তৃষ্ণার্ত সমুদ্রের সাথে তুলনা করছেন, মানে সমুদ্রও বলতেছেন একসাথে, আবার তৃষ্ণার্তও বলতেছেন। সমুদ্র কি তৃষ্ণার্ত হয় নাকি? দ্যাট ফ্যাকচিয়াস ইজ টু দ্য মুন and would be ebbed and flowed by you.
অ্যাজ শি ইজ বাই দ্য মুন। এবং তাকে, হ্যাঁ গার্ডেনও উনি লিখছেন, গার্ডেনও একটা গুরুত্বপূর্ণ কবিতা। আগামীকালকে শিডিউল, আগামীকালকে না সরি, মানে নেক্সট যে শিডিউলটা, নেক্সট লিটারেচারের শিডিউলটা কি আমি জানি না, হয়তো বা এন্ড্রু মার্ভেল আরো পড়ানো হবে, গার্ডেন পড়ানো হবে। আজকে আমার শিডিউলে এটুকুই ছিল, দ্য ডেফিনিশন অফ লাভ। তো ডেফিনিশন অফ লাভের মেন থিমটাই হচ্ছে যে শরীর আসলে কিছুই না, আমাদের যে ভালোবাসাটা, আমাদের ভালোবাসাটা কি আধ্যাত্মিক। তা দেখেন এখানে আমি লিখে দিছি, আপনারা যারা মানে মিস করবেন তারা আবার সামারিটা পড়ে নিতে পারেন, যে কবি শারীরিক ভালোবাসাকে প্রাধান্য না দিয়ে আধ্যাত্মিক ভালোবাসার উপর গুরুত্ব প্রদান করেছেন। ভালোবাসাকে তিনি স্বর্গীয় বিষয় বলে মনে করেন। এই ভালোবাসায় আছে অনন্ত চিরতৃষ্ণা আর হতাশার মিশ্রণ। কবি বলেন যে নিয়তি এমনই কঠিন আর নির্মম যে কবি আর তার প্রেমিকাকে দুই মেরুতে রেখেছে, দুজনকে মিলতে দেয় না কখনোই। দেখেন, আমরা যারা, আমরা তো সবাই জ্যামিতি টুকটাক পড়েছি তাই না? তো দুইটা প্যারালাল বা দুইটা সমান্তরাল লাইন, ওইটা কি কখনো মিলে? ওইটা তো কখনোই মিলবে না তাই না? তো কবি উনাদের ভালোবাসাকে, উনাকে আর উনার প্রেমিকাকে দুইটা সমান্তরাল লাইনের সাথে তুলনা করেছেন, যে আমরা হচ্ছি দুইটা সমান্তরাল রেখা, যেটা কখনোই মিলবে না। মানে আমাদের হৃদয়ে এত ভালোবাসা, ইয়েস প্ল্যাটোনিক লাভ, যেটা আধ্যাত্মিক ভালোবাসা, যেটা আমাদের যে ভালোবাসাটা আধ্যাত্মিক, এতটাই পবিত্র এবং এতটাই গভীর, কিন্তু আমাদের ভালোবাসাটা কখনোই পরিপূর্ণ হবে না, আমরা কখনোই মিলবো না। বাঁকা রেখা কিন্তু মিলতে পারে, কিন্তু আমরা হচ্ছি সরল রেখা, সেজন্য আমরা মিলবো না। বক্ররেখা দ্বারা কবি শারীরিক প্রেমের কথা বলেছেন, আর সরল রেখাকে তিনি বলেছেন আধ্যাত্মিক প্রেমের কথা। মানে প্রেমটা এতটাই খাঁটি, এটা মানে মিলবে না। ঠিক আছে, প্রেমকে মানে পরিপূর্ণ করতে গেলে একটু বাঁকা হইতে হয় তাই না? একটু বাঁকা হওয়াটাই ভালো তাইলে দেখা যায়, কারণ এত সরল হয়ে তো লাভ নাই। যে পৃথিবীর বুকে যদি কি না হয়, মানে মিলতে না পারা যায়, তাহলে এত সরল হয়ে তো লাভ নাই। তো এইটাই হচ্ছে দ্য ডেফিনিশন অফ লাভ, এই কবিতার সামারিটা। তো আজকে এটাই মনে হয় আমাদের লাস্ট লাইট। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমি খুবই সরি, আমার রাত থেকে কারেন্ট নাই, আমার আইপিএস চলে গেছে, আমার পিসিও অফ হয়ে যাচ্ছে, মানে খুবই একটা খারাপ অবস্থা, সব লাইট টাইট সব চলে গেছে। আমি খুবই সরি, এই কবিতাটা আরেকটু এক্সপ্লেন করতে পারলে আমার ভালো লাগতো, কিন্তু পরিস্থিতি সব দিক থেকে আমার প্রতিকূলে। আর আগেও আরেকটু আলোচনা করলে ভালো লাগতো, আমি জানি না তো যে 7:30 পর্যন্ত আলোচনা করা যাবে, নাহলে আমি আগের কবিতাটাও আরেকটু করতাম, আলোচনা করতাম। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর আপনাদের যদি ভালো লাগে আপনারা কাইন্ডলি রিভিউ দিয়েন, ঠিক আছে?